গুড মর্নিং সবাইকে। আজ হলো 11ই আগস্ট 2024। এত হাসি হাসি মুখের কারণ কি বলুন তো? কারণ আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়ব ঘুরতে, মানে ঘুরতে যাব সুন্দরবনের দিকে। জায়গাটার নাম হলো গদখালি। তো সেই জন্যে এত সুন্দর সেজে গুজে, সুন্দর আর কোথায়, সকালবেলায় কি অত সাজা যায়? তাও যেটুখানি সেজেছি সেটুখানি আপনাদের দেখালাম। তো এরকম সেজে গুজে বেরিয়ে পড়লাম। হ্যাঁ, বাইকেই যাব, বাইকেই 3জন মিলে বেরিয়ে পড়েছি। আর সকাল থেকেই বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি। আমার বর তো ভেবেছিল যাওয়াই হবে না, তো দেখলাম রাজি হয়েছে যেতে। আর এদিকে ছেলেকে দেখো, এমনি সময় সকালবেলা ঘুম থেকে ডাকলে ওঠে না, আর যেই বললাম ঘুরতে যাব টপ করে উঠে গেছে। তো আমরা ঠিক 9টার সময় বেরিয়েছি। এবার স্টেশনে দাঁড়িয়ে আছি, মানে স্টেশনে ঠিক নয়, রেল লাইন পার করে দাঁড়িয়েছিলাম ট্রেন যাওয়ার জন্য। তারপরে একটা পেট্রোল পাম্পে এলাম পেট্রোল ভরার জন্য, গাড়িতে ফুল ট্যাঙ্ক করবে, নাহলে গাড়ি যদি রাস্তায় বন্ধ হয়ে যায় তাহলে আর রক্ষে নেই। তারপরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে সেদিনকে, তো আমরা পুরো নাজেহাল হয়ে গেছিলাম। গাড়িতে দম দিয়ে আবার ছুটলাম আমাদের গন্তব্য, যেখানে আমরা যাব সেই দিকে। দম দিয়ে মানে বুঝতে পারছেন তো, তেল দিয়ে। তেল ছাড়া তো গাড়ি চলবে না, তো গাড়িতে তেল দিয়ে আমরা ছুটলাম। আমরা যে রাস্তাটা ধরেছি এটা হলো নিউ টাউনের রাস্তা, আমি যতদূর জানি, যেটা দিয়ে ইকো পার্ক যাওয়া হয় সেই রাস্তাটা। তো সেই রাস্তা দিয়েই আমরা বেরোচ্ছি। আর যার সময় দেখবে বিশ্ব বাংলাও পড়বে, সেটাও আপনারা দেখতে পাবেন। যাচ্ছি তো ঠিক, কিন্তু মাঝে মাঝে থামতেও হচ্ছে, কারণ ওয়েদার একদমই ভালো ছিল না। সেজন্য মাঝে মাঝে আমাদের থামতেও হয়েছে। থামছি, দাঁড়াচ্ছি, তারপর চলছি, এরকম। তো আমরা কিন্তু সকাল 9টার সময় বেরিয়েছিলাম। তাও দেখতে পাচ্ছেন চারিদিক তাও অন্ধকার, তার মানেই বুঝতে পারছেন কতটা ওয়েদার খারাপ ছিল। কিন্তু ওয়েদারকে বাদ, মানে বগল দাবা করে, তুয়াক্কা না করে আমরা ছুটেছি। আমি বরের সাথে বেশি কথা বলছি না, কারণ তার আগেই আমার বরের সাথে, মানে আগের দিন রাত্রে বরের সাথে ঝগড়া হয়েছিল। এই দেখুন, আমরা বিশ্ব বাংলা রেস্টুরেন্টের কাছেও চলে এলাম গল্প করতে করতে। কীরকম সুন্দর না, অদ্ভুত রেস্টুরেন্টটা, বেশ ভালোই লাগে। পুরো গোল রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের নিচে নাকি আমরা। বিশ্ব বাংলা পার করে এবার আমরা প্রপার নিউ টাউন যেটাকে বলে ওটার মধ্যে ঢুকে গেছি। তো এখান দিয়ে আমরা বাসন্তী হাইওয়ে দিয়ে বেরোবো। এটা বলছিলাম, আমার বরের সাথে কিন্তু আমার আগের দিন রাত্রেবেলায় ঝগড়া হয়েছিল। কী নিয়ে? সেটা হলো ছেলেকে মারা নিয়ে। ছেলেকে পড়ার সময় আমি একটু মারি, এটা আমার বর একদমই সহ্য করতে পারে না। তো বলে নাকি আমি নাকি নৃশংস মারি। তো এই নিয়ে একটু তর্ক বিতর্ক লেগেছিল রাতের বেলা। তো আমার সাথে কথা বলছিল না, আমিও কথা বলছিলাম না, শুধুমাত্র বললো চলো রেডি হও। আমি বললাম রেডি হয়েই। রাগ করে বসে থাকলে তো আর ঘোরা হবে না, নিজেকে আনন্দ দেওয়ার জন্য নিজেকেই পথে বেরিয়ে পড়তে হবে। আর একাও বেরোনো যাবে না, কারণ সাথে আমার ছেলে আছে, ওকে কোথায় রেখে যাব। তো রাগকে পেছনে রেখে এগিয়ে চললাম রাস্তা দিয়ে। এই এই যে খালটা দেখছেন, খালের ব্রিজটা দিয়ে ওইদিকে কি আছে আমি জানি না, আমরা ঠিক বেরোবো ভোজের হাট দিয়ে। মানে এটা বাসন্তী হাইওয়ে বলে, এটা হলো ভোজের হাট মোড়। আর এই ভোজের হাট মোড় দিয়েই আমরা বাসন্তী হাইওয়ে দিয়ে বেরোবো। আমরা যখন যাচ্ছি তখনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। মানে আমার তো রেনকোট ছিল না, হাজবেন্ড আর ছেলের রেনকোট নিয়ে এসছে, ওরাই রেনকোট পরবে। এই দিকে আরেকটা রাস্তা চলে গেছে, আর আমরা যাচ্ছি এই দিকটাতে, মানে বাঁ দিক দিয়ে ভোজের হাট দিয়ে বাসন্তী হাইওয়ে ধরে আমরা বেরিয়ে যাব গদখালির দিকে। আবার দাঁড়িয়ে পড়লাম, কারণ বৃষ্টিটা বেশ ভালোই জোরে এসছে, আর এতবার দাঁড়িয়ে থাকতে হচ্ছে, বিরক্ত লেগে যাচ্ছে। তাই হাজব্যান্ডকে বললাম রেনকোট পরে নাও তোমরা। বড় হাজব্যান্ডকে বললাম, না হলে গাড়ি যে চালায় না সে পুরো ভিজে যায়, মানে জলের ঝাপটাটা পুরো বুকে এসে ভিজিয়ে দেয়। আমার অতটা প্রবলেম হবে না, কারণ আমি তো ব্যাকে বসে আছি,
সেজন্য আমার অতটা প্রবলেম হচ্ছে না। তাই হাজব্যান্ডকে বললাম, তুমি রেনকোট পরে নাও, আমার না পরলেও হবে, আমার কিছু না নিলেও হবে। একটু গাড়ি দাঁড় করিয়ে রেনকোট পরে নিল। আর এদিকে রাস্তাটা দেখেছো কি সুন্দর, বৃষ্টি হয়ে রাস্তাগুলো যেন আরও সবুজ হয়ে উঠেছে। এত সুন্দর লাগছে, চারিদিক সবুজ। গাছের পাতাগুলো যেহেতু বৃষ্টির জলে ধুয়ে দিয়েছে, মানে গাছের পাতায় যত ধুলো ছিল বৃষ্টির জলে ধুয়ে গেছে, সেই জন্য গাছগুলো আরও সবুজ সতেজ হয়ে উঠেছে। একদিক থেকে দেখতে কিন্তু ভালোই লাগছে। একটু হয়তো নাজেহাল হচ্ছি বৃষ্টিতে ভিজে আমরা যেতে, কিন্তু অপরূপ লাগছে রাস্তার শোভাটা। গ্রিন, চারিদিকে গ্রিন সবুজ, তার মধ্যে দিয়ে বেরোচ্ছি। বৃষ্টি হচ্ছে কিন্তু রোদের কষ্টর থেকে তো ভালো, বলো? রোদে তাপে পুড়ে যাওয়ার থেকে এরকম বৃষ্টিতে ভিজে ভিজে যাওয়া আমার কোনো অসুবিধা হচ্ছে না। শুধু বাচ্চাটাকে নিয়েই চিন্তা, সেই জন্যেই ওকে রেনকোটটা পরিয়ে দিলাম। রেনকোট প্রোটেক্ট করবে ওকে। আমার তো ঠিক আছে, আমার বৃষ্টিতে ভিজতে ভালোই লাগে, আমার বেশ মজাই লাগছিল। কোনো সময় তো পাই না বৃষ্টিতে ভেজার, এই সুযোগে একটু বৃষ্টিতে ভিজেই নিলাম। আর রাস্তা কিন্তু খুবই সুন্দর, রাস্তা পুরো সুন্দরই বলা চলে। শুধু যখন সুন্দরবন এলাকায় ঢুকে যাব তখন একটু রাস্তাটা খারাপ, কিন্তু এই রাস্তাগুলো দেখুন, বাসন্তী হাইওয়ে, এটা কিন্তু সত্যিই ভালো রাস্তা, কোনো অসুবিধা হচ্ছে না রাস্তায়। আমার ঠিক মনে নেই কোথায় কখন কি রাস্তা পড়ে যাচ্ছি, শুধু জানি বাসন্তী হাইওয়ে ধরে আমরা গদখালির দিকে এগোচ্ছি। জায়গার নামগুলো কি, প্রত্যেকটা পয়েন্ট কি, আমি কিন্তু আপনাদের অত ডিটেলস বলতে পারবো না, তার জন্য আমি দুঃখিত সত্যি, আপনাদের বলতে পারছি না বলে। কিন্তু যেরকমভাবে বাসন্তী হাইওয়ে গেছে আমরা সেরকমভাবেই গদখালির দিকে এগোচ্ছি, শুধু এটুকুখানিই বলতে পারি। এই দেখুন, এটা সেই সুন্দরবনের সেই যাওয়ার ফার্স্ট যেই ব্রিজটা পড়ে, নদীটা, সেই ব্রিজের ওপর সুন্দরবনের নদী যেটা, সেটাই, তার উপর দিয়ে বলতে গেলে এই ব্রিজটা পেরোলেই সুন্দরবন এলাকা পড়ে যায়। তো আমার তো মনে হয় আমরা সুন্দরবন এলাকায় ঢুকে গেছি। তারপরেও রাস্তা সুন্দর ছিল, তারপরেও কোনো রাস্তার প্রবলেম নেই, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর রাস্তা। রাস্তায় কোনো বাইক নিয়ে যেতে কোনো অসুবিধাও হবে না। থেকে ভালো যে আমার জার্নিংয়ে কোনো কষ্ট হয়নি, কারণ রোদ উঠলে যেন বেশিই কষ্ট, সেই কষ্টটা থেকে অন্তত রিলিফ। হাজব্যান্ড কিন্তু বেশ ভালোই স্পিডে গাড়ি চালাচ্ছে, আমি যেটা দেখলাম। আমার চোখে ধরা পড়লো এইটি, আপনাদের চোখে ধরা না পড়তেও পারে, জাস্ট আমি ক্যামেরাটা করলাম, মনে হচ্ছে না আপনারা দেখতে পাবেন। পথ চলতে চলতে আমরা ঠিক ঘাটের কাছে চলে এসেছি, যেই ঘাট দিয়ে আমরা পেরোবো গদখালি। আমরা যাব বিজনপুর ঘাট, এখান থেকে বিজনপুর ঘাটে যাব, সেই জন্য নৌকা পেরোতে হবে। নৌকায় বাইক তোলার জন্য হাজব্যান্ডও চলে এসেছে। এই নৌকায় বাইক তোলাটা তো ভীষণই কষ্টকর একটা ব্যাপার, আর ওর বাইক যা ভারী, ওটাকে নিয়ে টেনে নৌকায় তোলা, আবার নৌকা থেকে আবার নামানো খুবই কষ্টকর, ওর পক্ষে খুবই কষ্টকর। তো মাঝিদেরই বলে দিয়েছিল বাইকটা তুলতে, কারণ ওর পক্ষে সম্ভব হয়নি, তার জন্য কিছু এক্সট্রা টাকাও দিতে হয়েছিল। দেখো নৌকায় বাইক তুলছে, কিন্তু ভুল করে আমরা অন্য নৌকায় উঠে গেছিলাম। আমরা ভুল নৌকায় উঠে গেছিলাম। আমরা যাব বিরাজনগর, কিন্তু এই নৌকাটা যাচ্ছে গোসাবা বা আরও অন্য কোনো ঘাট, এই নৌকাটা কোনোভাবেই বিরাজনগর যাচ্ছে না। আমরা কিছু জিজ্ঞেস না করেই নৌকায় উঠে গেছিলাম, এটা আমাদের চরম ভুল হয়েছে। তো আপনারা যদি কোনো দিন আমার ভিডিও দেখে বিরাজনগর যেতে ইচ্ছুক হন, তখন যে নৌকায় উঠবেন অবশ্যই কিন্তু জিজ্ঞেস করে উঠবেন যে এটা বিরাজনগর যাচ্ছে কি না। আমাদের মধ্যে কখনই নৌকায় উঠে পড়ে জিজ্ঞেস করবেন না এটা কোথায় যাচ্ছে। আর তাছাড়া আপনারা যদি আমি যেখানে যাচ্ছি তাদেরকে বলে যান যে আমরা যাচ্ছি, তারা আপনাকে ডাইরেক্ট একটা নৌকা পাঠাবে নিয়ে যাওয়ার জন্য। তো আপনি তাদের থ্রুতেই, সেই নৌকাতেই আপনি ডাইরেক্ট রিসর্টে চলে যাবেন, এরকমভাবে আপনাকে পারাপার করতে হবে না, ওরাই আপনাকে নৌকা পাঠিয়ে দেবে।
এবার যদি আপনি রিসর্টের সাথে যোগাযোগ করে যান তবে। এবার তো আমরা ভুল নৌকায় উঠে গেছি। সেই নৌকায় উঠে আমাদের কিন্তু আবার একটা মানে গোসাবাতে নামিয়ে দেবে, ওখান থেকে আবার একটা নৌকা ধরে কোথায় যেন বললাম, বিজয়নগর না, জায়গাটার নামও ভুলে যাই, বিরাজনগর, গোসাবা থেকে আবার বিরাজনগরের নৌকা ধরে আপনাদের আমি যেই রিসর্টে যাব সেই রিসর্টে আপনাদের পৌঁছতে হবে। আর আপনারা যদি ডাইরেক্ট যে রিসর্টের সাথে যোগাযোগ করে নেন, আমি ঠিক জানি না ওরা এক্সট্রা চার্জ নেবে কি না আপনাকে নৌকা করে নিয়ে যাওয়ার জন্য, সেটা আপনি রিসর্টের লোকেদের সাথে যোগাযোগ করলেই জানতে পারবেন, সব ডিটেলস জেনে নেবেন। আমি আপনাদের শেষমেশ সব মানে বলেই দেব কি করতে হবে না করতে হবে। ভুল নৌকায় উঠেছিলাম তো আমরা। নাম আমি কিন্তু ঘুরতে যাচ্ছি বলে ভুল হবে, আমি গেছিলাম আমার হাজব্যান্ডের ওখানে প্রজেক্ট চালু করবে, তো সেই জন্যে একটা মধু ফ্যাক্টরি চালু করবে, সেই জন্য ওকে ইন্সপেকশনের জন্য প্লাস ড্রয়িংয়ের জন্য ডাকা হয়েছিল, সেই হিসেবেই ও গেছিলো আর আমি ওর পেছনে বসে গেছিলাম। আমি কিন্তু ওখানে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে যাইনি, জাস্ট ও গেছিলো আর আমি ওর সঙ্গী হয়ে গেছিলাম, ওর বাইকের পেছনের সঙ্গী। তো সেই জন্য আমি যেটুখানি তথ্য দিতে পারবো সেটা কিন্তু খুবই সামান্য। আপনাদের আমি রিসর্টের যোগাযোগ নাম্বার সব কিছু দিয়ে দেবো, আপনারা কিন্তু ডাইরেক্ট ওদের সাথে যোগাযোগ করে ডিটেলসে জেনে নেবেন। আমার কথা শুনে কিন্তু আপনারা ছুটবেন না, বারবার বলছি। বা আমরা কিন্তু গোসাবা নেমে আবার অন্য একটা মানে গোসাবা ঘাটে এসে এইটা অন্য একটা নৌকা যেটা বিজয়নগর যাচ্ছে, বিজনপুর না বিজয়নগর, আমি কিন্তু ঠিক নামটা মনে করতে পারছি না, আপনাদের লিখে দেবো আমার ভিডিওতে। আমি ভুল হয়তো বলছি, বলার সময় ভুল বলছি, কিন্তু আমি সঠিক নামটা জেনে আপনাদের এই ভিডিওটা এডিট করে দিয়ে দেবো, তখন সেই নামটাই জানবেন, আমি মনে পড়ছে না। তো সেই নৌকাতে উঠে পড়লাম। নৌকাতে উঠে আমরা এবার আমাদের যে ডেস্টিনেশন, যে ঘাটটা, বারবার ভুল নাম বলে তো লাভ নেই, যে তার থেকে এটাই বলা ভালো যে আমাদের ডেস্টিনেশন যেই ঘাটটা, সেই ঘাটের দিকে রওনা দিচ্ছি। এত বার নৌকা ওঠা নামা আমার তো সেরকম অসুবিধা হচ্ছে না, হচ্ছে হাজব্যান্ডের, কারণ ওর তো বাইকটা বিশাল ভারী, মানে 4বার ধরুন 4বার মানে ভুল নৌকায় উঠেছি, নামিয়েছে, নৌকায় তুলেছে, নামিয়েছে, আবার একটা নৌকায় উঠলাম, আবার তুলবে, মানে 4বার, যাওয়ার সময় 4বার, আসার সময় মানে যখন আমরা আসছি ফিরছি তখন 2বার, একটা নৌকায় এসে গেছে, তখন আর ভুল হয়নি। তো 4, 5, 6বার আমাদের মানে হাজব্যান্ডকে এরকম টানা হেঁচড়া করতে হয়েছে বাইক নিয়ে। মাঝি হয়তো হেল্প করেছে একটু, মানে কিন্তু ওকেও তো সাপোর্ট দিতে হবে, যেহেতু ওর বাইক, সেই মানে করে ওর অবস্থা খুবই খারাপ, মানে যখন পরের দিন আমাকে বলছে ওর নাকি গায়ে হাত পায়ে ব্যথা। তো এই হলো ঘটনা, আর বাইকটা তো বিশাল ভারী, জন্য আরও বেশি সমস্যা হয়েছে। আমরা আমাদের ঘাটে নেমে গেলাম, যে এই ঘাটটায় আমাদের নামতে হবে, আমি নাম আর বলবো না, আমি লিখে দেবো কি ঘাটের কি নাম। তো এখান থেকেও কিন্তু অনেকটা বেশ মানে আধ ঘন্টা মতো আমাদের বাইকে যেতে হয়েছে। আপনাদের বললামই, রিসর্টের সাথে যোগাযোগ করলে ওরাই হয়তো গাড়ি নৌকা সব ব্যবস্থা করে দেবে, তো সেটা আপনারা রিসর্টের সাথেই যোগাযোগ করলেই জানতে পারবেন। আর যারা বাইক নিয়ে যান তাদের তো আমরা যেরকমভাবে যাচ্ছি সেরকমভাবে গেলেই যথেষ্ট, আমাদের রুট ধরে গেলেই, মানে যদি ভুল না করেন দুবার, আমাদের মতো দুবার নৌকা না পাল্টে, নয়তো এরকমভাবেই আপনাদের যেতে হবে। যেই ঘাটে নামলাম সেই ঘাট থেকে বেশ আধ ঘন্টা দূরেই কিন্তু আমাদের রিসর্টটা, তো সেই জন্যে একটু সময়ই লাগবে। আর রাস্তাটা দেখুন কি সুন্দর, দুদিকে গাছ লাগানো আর ধান ক্ষেত, এগুলো কিন্তু পুরো ধান ক্ষেত, তো ধান ক্ষেত, দুদিকে ধান ক্ষেত, মাঝখান দিয়ে রাস্তাটা বেশ সুন্দরই, বেশ ভালোই লাগছে। তো এই রাস্তাটা দিয়ে আমরা আমাদের রিসর্টের দিকে এগোচ্ছি। পুরো ভরে যাবে।
যেতে যেতে দেখলাম অনেক ভালো ভালো বোট এরকম মানে মাঝখানে দাঁড় করিয়ে রেখেছে। এগুলো মনে হয় যখন জোয়ার আসে তখন এগুলো আপনা আপনিই বেরিয়ে যায়। জোয়ারে তো এইসব জায়গাগুলো পুরো ভরে যায়, তখন বোটগুলো বার করে। এখন মানে এখানে রেখে দিয়েছে। আর হাজব্যান্ড আর আমার যতদূর মনে হলো এগুলো রিসর্টদের পার্সোনাল বোট, তো ওদের জন্য এগুলো রাখা হয়েছে। এখানে দেখলে তোমরা ভেড়া, বেশ ভালো লাগছে। তো আমরা কিন্তু এবার আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। বোট যাচ্ছে, দেখো বোট বোট মা, দেখো না বোট যাচ্ছে। এই সেই রিসর্ট যেখানে আমি এসেছি ঘুরতে আর হাজব্যান্ড এসছে কাজে। দুজনের কাজের উদ্দেশ্যেই এসছে। আমি ঘুরতে আর আপনাদের ঘোরাতে, বোঝাতে কতটা সুন্দর জায়গাটা। দেখতেই পাচ্ছেন একদম নদীর গা ঘেঁষা রিসোর্ট, মানে খুবই সুন্দর জায়গাটা, মানে অপূর্ব। আর মানে যেই রিসর্টটা আপনাদের ঘুরে দেখাবো পুরো গ্রিনারি, পুরো মানে এত সুন্দর লেগেছে আমার, মানে আমি বলে বোঝাতে পারবো না। একমাত্র আপনারা গেলেই বুঝবেন জায়গাটা কতটা সুন্দর। এটা ছিল রিসর্টের এন্ট্রি গেট, আর এন্ট্রি গেট থেকে ঢুকেই এই ঘরগুলো রয়েছে। এগুলো পুরো বলছে তো মাটির ঘর, এত সুন্দর ঘরগুলো দেখলেই মনে হচ্ছে না একটা গ্রাম্য পরিবেশে আমরা ঢুকে পড়েছি। আর আর ঘরের ভেতরগুলোও সুন্দর, সেটাও আপনাদের দেখাবো। প্রথমে আপনাদের বাইরেটাই দেখাই। দেখতেই পাচ্ছেন চারিদিকে পুরো সবুজ গাছগাছড়ায় ভরা, দারুণ গ্রিনারি। আর এটা হলো ওদের ডাইনিং রুম, যে এই বড় যেটা দেখতে পাচ্ছেন আমার বাদিকে, সেটা হলো ডাইনিং রুম। আর ওগুলো সব ঘর, এক একটা ঘরের রেটও এক এক রকম। ডিলা ওরাই বলে দেবে, আপনাকে বলে দেবো যখন উনি বলবেন শেষের দিকে ভিডিওর। তো এটা হলো ডাইনিং রুম, এটা জেনে রাখুন, এটা ডাইনিং রুম। আপনারা অবশ্যই রুমে খেতে চাইলে রুমেও সার্ভিস দেবে, আর ডাইনিংয়ে এসে খেতে চাইলে সেটাও আপনাদের ব্যবস্থা করে দেওয়া হবে। ডাইনিং রুমটাও খুব সুন্দর সাজানো গোছানো। আর ওই যে টি শার্ট এর মধ্যে অনেক কিছুই আছে, এগুলো হলো গ্রামের লোকেদের হস্তশিল্প, যেগুলো আপনারা আপনাদের সাধ্যমতো পয়সা মতো খরচা করে কিনতে পারেন আপনাদের যদি ইচ্ছে হয়। সেই জন্যে এই ডিসপ্লেতে রাখা আছে। এটা হলো বিরাট বড় অ্যাকুরিয়াম, ডাইনিংয়ে রাখা আছে। আমি তো এখানে এসে ভিডিও করব না, নিজের চোখে জায়গাটাকে উপভোগ করব, ডিসিশান নিতে পারছি না। জায়গাটা এতটাই সুন্দর, পুরো শান্ত নিরিবিলি মনোমুগ্ধ করা পরিবেশ। আমি তো বলবো যারা একটু শান্ত নিরিবিলি পছন্দ করেন তারা অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন, এতটাই সুন্দর। আর মানে রিসর্টের অপোজিটেই নদী, মানে ভাবাই যায় না এতটাই সুন্দর। আর আপনারা যদি সুন্দরবন ভিজিট করতে চান, সুন্দরবনে যেসব জায়গাগুলো দ্রষ্টব্য জায়গাগুলো আছে, রিসর্টের লোকেরাই কিন্তু সেই বন্দোবস্ত করে দিতে পারেন। আর এখানে না সবথেকে ভালো যদি আপনারা 10-12 জন একটা গ্রুপে আসেন, সবথেকে এটাই বেটার। কারণ খালি একটা নৌকা রিজার্ভ করা দুজনে কাপেলদের পক্ষে খুবই ব্যয় সাপেক্ষ। বলছি না যে করা যায় না, অবশ্যই করা যায়, একটা নৌকো পুরো আপনি রিজার্ভ করে যেতেই পারেন, কিন্তু ব্যয় সাপেক্ষ। সেই হিসেবে যদি আপনারা যদি গ্রুপে আসেন সেটা ডিভাইড হয়ে যাবে। আর আপনাকে সেই রিসর্টের এরাই আপনাকে ব্যবস্থা করে দেবেন, আপনারা যেখানে যেখানে যেতে চাইছেন এনারাই ব্যবস্থা করে দেবেন। সেই হিসেবেই আপনারা রিসর্টের লোকেদের সাথে কথা বলে দেবেন। আর এখানে কিন্তু সব রকমই ব্যবস্থা আছে, যেমন বনফায়ারের ব্যবস্থা আছে, ট্রাইবাল ড্যান্সেরও ব্যবস্থা আছে, সব কিছুরই ব্যবস্থা আছে, শুধু আপনারা একটু কথা বলে নেবেন। আমি যেহেতু হাজব্যান্ডের থ্রুতে গেছিলাম, মানে হাজব্যান্ডের কাজের সূত্রে আমিও গেছিলাম, সেই জন্য আমি বেশি ডিটেলস আপনাদের দিতে পারবো না। তাও একটু রিকোয়েস্টে শেষের দিকে একটা ছোট্ট মানে ডিটেলস দেব ভিডিওর লাস্টে, সেটুখানি যথেষ্ট নয় আমি জানি। সেই জন্য আপনাদের রিসর্টের ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা যদি এখানে আসতে ইচ্ছুক হন অবশ্যই যোগাযোগ করে নেবেন। বিশেষ করে আমার তো জায়গাটা এতটাই ভালো লেগেছে যে আপনাদের বলবো অবশ্যই আসবেন। এত শান্ত নিরিবিলি জায়গা আমি কোথাও পাইনি।
এখানে কিন্তু মানে অনেক রকম রুম পাওয়া যায়। ছোট রুম মানে ছোট বলতে ফ্যামিলি রুম, তারপর কেউ যদি ডরমেটরি বিগ রুম, বিগ সাইজের রুম নিতে চায়, অনেক রকমের রুম পাওয়া যায়। আপনারা সেটা জিজ্ঞেস করে নেবেন আপনাদের কোন রুমে থাকতে ইচ্ছুক আপনারা, সেই হিসেবেই আপনারা বুক করবেন। আমাকে যে ইনফরমেশনটা দেওয়া হয়েছিল, এখানে প্যাকেজ হিসেবে রুম বুক হয়, মানে আপনার রুম ভাড়া থেকে আপনার ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট এই 3টে অ্যাডেড করা থাকে, সেই হিসেবেই আপনাকে রুম ভাড়া দেওয়া হয়। এই যে এই দিকটা দেখছেন, এটা ঠিক রিসর্টের পেছনের দিক, আর এটা হলো এদের একটা স্কুল, মানে এরা একটা বাচ্চাদের জন্য স্কুল খুলেছে। এদের বাংলা মিডিয়ামের স্কুল, ভবিষ্যতে এদের ইংলিশ মিডিয়াম স্কুল খোলারও প্রচেষ্টা চলছে, মানে কাজ চলছে, সেটাও হবে। এই বিল্ডিংটা দেখছেন বানাচ্ছে, ওটা ইংলিশ মিডিয়ামের জন্য। এবার চারিদিক দেখে আমাদের একটা রুম দেওয়া হয়েছিল রেস্টের জন্য, সেই রুমে ঢুকে পড়েছি। আমাদের যে রুমটা দেওয়া হয়েছিল দেখতেই পাচ্ছেন কতটা ছিমছাম ক্লিন, সত্যিই খুব সুন্দর। আর রুমের ভেতরটা এতটাই ঠান্ডা, তার কারণ কি বলুন তো, প্রত্যেকটা ঘরের ওপরে দেখেছি আমি খড়ের ছাউনি, যেটা ঘরগুলোকে খুবই ঠান্ডা করে রেখেছে। আমি তো প্রথমে ঘরে ঢুকে ভেবেছিলাম এসি চলছে, কারণ এসিও আছে ইনক্লুডেড, আপনারা যদি এসিতে থাকতে চান এসিও আছে, কিন্তু আমি সেটাই প্রথমে ভেবেছিলাম। তারপর দেখছি না, এসি চলছে না, নর্মাল টেম্পারেচারই, কিন্তু এতটাই ঠান্ডা, খুবই আরামদায়ক। খুবই সুন্দর রুমটা, বেশ সাজানো গোছানো, যেমন একটা গ্রামের ঘর হয়, গ্রামের দিকের ঘর হয় সেরকমই। আর যে ওই গোল গোলগুলো দেখছেন, ওগুলো কিন্তু মশারি টাঙানো। এই গোল গোলগুলো কি মশারি বেঁধে তুলে রেখেছে। তো আমাদের সব রেস্ট নেওয়া হয়ে যাওয়ার পর এখানে ডিনার সার্ভ করে দিয়েছে। আমি ছেলেকে আগেই খাইয়ে দিয়েছি। রিসর্টের যারা তত্ত্বাবধানে আছেন তারা আমার হাজব্যান্ডের উপর খুব রাগারাগি করছিল, মানে একটু অক্ষুণ্ণ হয়েছে, বলছি যে আপনি কেন বলেননি আগে থেকে ফ্যামিলি নিয়ে আসছেন, আগে থেকে বললে আমরা আরেকটু ডিনারের আয়োজন করতাম। তো ওরা তখন তাড়াহুড়ো করে, আমরা গেছি বলে চিকেন আর বেগুন ভাজা এসব আয়োজন করে দিল। খুবই সুন্দর আর ঘরোয়া রান্না হয়েছিল, খুবই সুন্দর রান্না হয়েছিল। আমি তো অনেকটাই ভাত খেয়ে নিয়েছিলাম। তো খাওয়া হয়ে যাওয়ার পর আমি আবার রিসোর্টটা আরেকটু ঘুরে নিতে বেরিয়ে পড়লাম। আর এখানে দুটো হাঁস দেখি দুষ্টুমি করছে, সেগুলোই ভিডিওতে ক্যাপচার করলাম। আমাদের হোটেলটার নাম হেতালবন ইকো রিসর্ট। এখানে 6টা রুম আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। এটা হচ্ছে রিয়েল হাট আছে, আর ওটা কমফোর্ট হাট, আর পেছনে আরো 3খানা রুম আছে, কান্ট্রি হোম আর কমফোর্ট এগুলো আছে। এটা মাছের রিয়েল হাট কোনটা বলেন? রিয়েল হাট এইটা, আচ্ছা। আর ওগুলো হচ্ছে কমফোর্ট হাট, আর ওটা ওইগুলো কমফোর্ট, তাই তো? ওগুলো সব কমফোর্ট। পেছন দিকটা যেটা আছে সেটা হচ্ছে কান্ট্রি। আচ্ছা, ওই পেছন দিকটা, তাই তো? আপনারা আশা করি বুঝতেই পারছেন, ইনি হলেন হোটেলের একটা তত্ত্বাবধানে আছেন। তো আপনারা এনার সাথেও ডাইরেক্ট যোগাযোগ করতে পারবেন, যোগাযোগ করে বুক করে নেবেন সব কিছু। ওনার সাথে ঘুরে যেটুখানি বুঝতে পারলাম, উনি খুব গাছ ভক্ত, আর প্রচুর গাছের নাম জানেন, যেটা কিনা আমি কিছুই জানি না বলতে গেলে। গাছ ভালোবাসি, কিন্তু এত নাম জানি না আমি। আমাদের রিসর্টে কি করে আসতে হবে একটু বলুন। আমাদের রিসর্টে আসতে গেলে আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আমাদের কার্ড আছে, কার্ড দিলে আপনি ওখান থেকে যোগাযোগ করতে পারেন, বা নাম্বার দেওয়া আছে আমাদের। ফোন নাম্বারটা বলে নিন। 9903035524 এই নাম্বারটা আছে, আর একটা নাম্বার হচ্ছে 9732532747। আচ্ছা, এই দুটো নাম্বারে যোগাযোগ করলে অল ডিটেলস জেনে যাবো, তাই তো আমরা? থ্যাংক ইউ। আপনাদের জানিয়ে দিলাম কিভাবে আপনারা রিসর্টে আসবেন আর কোন নাম্বারে যোগাযোগ করবেন, সবই শুনতে পেলেন। এবার আমরা বাড়ির দিকে যাওয়ার পথে রওনা দিয়েছি। তখন দেখলাম একটু রোদ উঠেছে রাস্তায়। এবার ঘাটে পৌঁছে দেখলাম এখনও নৌকা আসতে দেরি আছে,
তো সারাদিন চা খাওয়া হয়নি, তাই হাজব্যান্ডকে বললাম একটু চা খাওয়াও, কিন্তু চায়ে যা চিনি মনে হয় সুগার না থাকলেও সুগার হয়ে যাবে। অতি কষ্টে চাটা শেষ করলাম। আর ওদিকে ছেলেও সুযোগ পেয়ে নানা রকম চিপস খেতে আরম্ভ করে দিয়েছে। সব খাওয়া দাওয়া পর্ব মেটার সাথে সাথেই দেখলাম আমাদের নৌকা চলে এসছে। আর দেখুন কি সুন্দর লাগছে, মানে নদীতে সূর্যের আলো, পড়ন্ত সূর্যের আলো পড়ে মানে এত সুন্দর লাগছে জায়গাটা, মানে ভাষা আর ভিডিও করে বোঝানো যাবে না। যতক্ষণে এই জায়গায় কেউ উপস্থিত হবে ততক্ষণে এত সৌন্দর্য বোঝানো যায় না। আমরা নৌকাতে উঠে পড়েছি। আমরা মানে যেখান থেকে এসেছিলাম, যেখান থেকে আর কি বাড়ির দিকে পৌঁছবো, সেই ঘাটটার নাম হলো গদখালি। গদখালি থেকেই কিন্তু আপনাদের রিসর্টের নৌকায় উঠতে, মানে এই যে জায়গায় আপনাদের রিসর্ট ওখানকার নৌকায় উঠতে হবে। যেমন ওখান থেকেই আসতে হবে, ওখান থেকেই যেতে হবে। ওই গদখালিই আপনাদের যাওয়া আসার রাস্তা বলতে পারেন, যাওয়া আসার ঘাট। তো সেখানে সেইখানকার নৌকায় আমরা উঠে পড়েছি নামবো বলে। আর জলটা দেখুন কি ফুলে ফেঁপে উঠেছে, মনেই হচ্ছে না আমরা কোনো নদীতে আছি, মনে হচ্ছে কোনো সমুদ্রের ওপর দিয়ে যাচ্ছি। এত মানে সাথে সাথে এই নদীটার নাম বলে না মাতাল নদী। সত্যি অপূর্ব অপূর্ব দৃশ্য। আর বিকেলবেলা তো সেই জন্য নদীর ওপর সূর্যের আলো পড়ে নদীটাকে আরও সুন্দর করে তুলেছে। আমি ভাবলাম শুধু বক বক করে কি হবে, একটু আপনাদের প্রাকৃতিক পরিবেশটা দেখাই, তাই একটু চুপ করে থাকি, আপনারা একটু উপভোগ করুন। এবার আমার নৌকা থেকে নেমে পড়ে তারপর এগিয়ে পড়েছি আমাদের বাড়ির দিকে। আমরা কিন্তু একই রাস্তা দিয়ে যাব, মানে যেই দিক দিয়ে এসেছি সেই দিক দিয়েই যাব, রাস্তার কোনো চেঞ্জ হবে না। রাস্তার শোভা দেখতে দেখতে যখন এগোচ্ছি তখন হঠাৎ করেই কীরকম ঝুপ করে সন্ধে নেমে গেল, চারিদিকটা অন্ধকার হতে শুরু করে দিয়েছে। অনেকক্ষণ গাড়ি চড়ার পর, প্রায় 1 ঘন্টা কি 1.5 ঘন্টা হবে, তার বেশি ছাড়া কম নয়। তো হাজব্যান্ডকে বললাম একটু থামাও, এবার একটু চাটা খাই, আর ভালো লাগছে না। তো এবার থেমে ও একটা রেস্টুরেন্ট টাইপের, বলতে গেলে ধাবা টাইপের, ওখানে বসিয়ে দিল চা খাওয়ার জন্য। চাটা তো অপূর্ব করেছিল, সত্যিই অপূর্ব করেছিল। 10 টাকা নিয়েছিল, খুবই সুন্দর চা করেছিল। আর ছেলেকে বললাম কিছু খাবি, ও তখন বলল হ্যাঁ এগরোল খাবো। দেখতে পাচ্ছ ছেলের কাণ্ড, আমার ক্যামেরা অন দেখে কতটা দুষ্টামি করছে, এতটাই দুষ্টু ও। এদিকে ছেলের এগরোল চলে এসছে, এবার ওকে খাওয়াবো। এগরোল খাওয়ার তো পাগল, ও পুরোটা খেলো। চলে এসেছি, আজকের মতো ভিডিওটা এইটুখানি। টাটা বাই, গুড নাইট। ফ্রেশ হবো, ডিনারে কী খাবো জানি না। ছেলে তো খেলো এগরোল, বাবা ফ্রিজে কিছু পেলে খাবে, আর আমি তো 2 কাপ চা খেয়ে নিয়েছি, ওটাই হয়ে গেছে হয়তো। খাবার থেকে এখন শোয়ার দরকার। টাটা বাই, গুড নাইট। সবাই ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন। টাটা।